This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত ক্ষমতার লড়াইয়ে সবাই মেতে যাচ্ছে, সেখানে কে কার পাওয়ারটাকে কিভাবে জাহির করবে, যেখানে ছেলেটি টর্চার্ড বাই মানে আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা তাই করে থাকি, কিন্তু বেসিক্যালি মানুষটা নিজে সেটা নয়, এবং তার সেই ফ্রাস্ট্রেশনটা তো কোথাও গিয়ে বের করতে হবে। তার সহজ উপায় হচ্ছে তোমার কমেন্ট করা, এবং নিজের লাইফটাও আমরা চালাই হচ্ছে পাশের বাড়ির কাকিমা কি ভাববে, পাড়ার দাদারা কি ভাববে, কাকুরা কি ভাববে, এইটা নিয়ে আমাদের জীবন চলে। এই যে কাউন্সিলর হওয়াটা মানে হচ্ছে যে নিজের এলাকার জন্য কাজ করা, নিজের এলাকার দায়িত্ব নেওয়া, কাজ করা। পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলেই এটা কাজ শেখার তো শেষ নেই। দেখি না কতটা শিখে কতটা অ্যাপ্লাই করতে পারি। মানে উইদাউট কনসেন্ট যদি তুমি কিছু করো, তার মানে তো সেটা ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। নিউজ চ্যানেল দেখো তুমি? আমার ভালো লাগে না। জবা কুসুম শঙ্কা আশঙ্কা প্রেম মহাদেব বলে সূর্য নমস্কার থেকে শুরু করে তোমার ৩৩ কোটি মানে দেবদেবীর সেই নাম করা, সেটা একটা দাদুর একটা ছিল। তো ওই যে ফ্রাস্ট্রেশনটা নিজের লাইফে, ওটা কোথাও গিয়ে পর্দায় দেখতে মানুষ ভালোবাসছে। মানে আমি বেস্ট পারফর্ম করেছি, বেস্ট শটটা দিয়েছি, এটা কিছুতেই হয় না। ওই যে শাশুড়ি একটা ভীষণ একটা অত্যাচার করছে বৌমার ওপর, যেটা জেনারেশন ওয়াইজ আমাদের এই সমাজ ব্যবস্থায় চলে আসছে, যাদেরকে বসিয়ে আলোচনাগুলো হচ্ছে, তারা কারা? তারাই মানে তারা যেটা বলছে সেটাই কি আলটিমেট? কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সফলতা, ব্যর্থতা, সবই যেন এক সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের পর্ব। আর হ্যাঁ, আজকের পর্বের প্রাণ ভোমরা হলো ভূতের রাজা দিল বর, প্রতিসাদে মাতৃত্বের ছোঁয়া এবং মণিমহেশ হসপিটাল। মগজমারির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে দেবপর্ণাদি। কেমন আছো সেটা বলো। খুব ভালো আছি, তবে এখন মানে চারপাশের যে অবস্থা, এটা উচিত নয় বলা একজন নাগরিক হিসেবে যে খুব ভালো আছি, তবে নিজেকে ভালো রাখার চেষ্টা করাটা সত্যিই খুব প্রয়োজন। মানে চারপাশের অবস্থা একটা কি রকম, মানে কি বিষয় নিয়ে বললে, কি বিষয়টা সেটা বলো। বিষয় বলতে তোমার এখন মানুষের মানসিকতা থেকে শুরু করে রিসেন্টলি কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, আমি পলিটিক্যাল কোনো আলোচনা এখানে করতে চাই না, বিকজ আমার অতটা জ্ঞান নেই। তবে একজন মানুষ হিসাবে এটা তো অবশ্যই একটা মানে খারাপ লাগার জায়গা, এবং সব দিক থেকে মানে আমি চারপাশে যা দেখছি, মানুষের মানসিকতা এমন ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি এইরকমই মানে মনুষ্যত্বটা মানুষের কাছে এটাই তার সংজ্ঞা, আমি সেটা বুঝতে পারছি না। সবটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আজকাল। তো মানুষ হিসেবে, মানে শুধুমাত্র মানুষ হিসেবে তোমাকে এগুলো ডিস্টার্ব করছে কতটা? হ্যাঁ, অফকোর্স করছে, কারণ মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে আমার মনে হয় তাদেরকে ডিস্টার্ব করা উচিত। কারণ এই যে মানে এটা কি কি জাহির করা, মানুষের কাছে ক্ষমতাটাই কি সব, নাকি নিজেকে ভালো রেখে বেঁচে থাকাটা সব? সেটা খুব ডাইসি একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে দিন দিন আর কি। এত ক্ষমতার লড়াইয়ে সবাই মেতে যাচ্ছে, সেখানে কে কার পাওয়ারটাকে কিভাবে জাহির করবে। এটা তো রিসেন্ট একটা ঘটনা ঘটলো, এমনিও ওয়ার্ল্ড পলিটিক্সে যা যা ঘটছে সেটা তো আলটিমেটলি আমাদের মতন মানুষকেই, আমি সাধারণ মানুষ হিসেবেই নিজেকে আমি পরিচয় দেব, এবং আমার জীবনযাত্রা সেরকমই। তো এই মানুষগুলোকে খুব বেশি এফেক্ট করছে তার রোজকার দিনে। তো এই ক্ষমতার লড়াইটা যে সুপিরিয়র পজিশনে চলছে, সেখানে কিন্তু বেসিক্যালি সাফার করছে আমাদের মতন মানুষরাই। তো এই যে মানে নিউজ চ্যানেল দেখো তুমি? মানে আমার ভালো লাগে না। এই যে সন্ধেবেলা করে এই যে একটা পোলারাইজেশন চলে, এই পোল ওই পোল,
এটা এবং তার প্রতিফলনটা তার পরের দিন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাবে তৈরি হচ্ছে। ফলে নিউ নর্মাল অনেক জিনিস হয়ে গেছে, যেমন যে আমি মুসলিম অপছন্দ করি বা কোনো একটা দল বলতে পারে আমি হিন্দু অপছন্দ করি, এই আলোচনাগুলো আগে হয়তো কেউ এই আলোচনাগুলো একটু পিছনে বসে করতো, সেটা এখন নিউ নর্মাল এমন হয়ে গেছে যে রোজ এইগুলো মানে জেনারেল আলোচনা হয়ে যাচ্ছে আর কি। সেটা কতটা মানে এর এফেক্টটা কি পড়ছে আমাদের জীবনে, বা এটার কারণটা কি এরকম নিউ নর্মাল হয়ে যাচ্ছে সব? এটা নিউ নর্মাল, আমি মানে জানি না, মানে আমার মানে সবাই না ওই মনিটাইজ করার চেষ্টা করছে সবকিছুকে, নিজের লাভটা দেখারই চেষ্টা করছে। এইগুলোকে পোলে বসিয়ে যাদেরকে বসিয়ে আলোচনাগুলো হচ্ছে, আম, তারা কারা? তারাই মানে তারা যেটা বলছে সেটাই কি আলটিমেট? তা তো নয়। হুম। কিন্তু এই যে কথাগুলোকে শুনিয়ে একরকম ভাবে আম, মানুষকে একটা প্রভোগ করার চেষ্টা, যেটা আদতেও নয় কিন্তু সেটাই প্রুফ করছে। তো এইগুলোকে মানে যদি একটু শিক্ষিত মানুষ হয়, আই ডোন্ট থিঙ্ক এগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এবং ওই সন্ধ্যেবেলা ওই চ্যানেলটা খুলে বসা উচিত। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করো, আমার মনে হয় সেটা অনেক বেটার। নিজে পড়াশোনা করে জানো ব্যাপারটা কি, কিসের জন্য কি ঘটছে। ওই চারটে লোকের কথা শুনে, মানে আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা তাই করে থাকি, মানে লোকের কথা শুনেই আর কি আমাদের জীবন চলে, পাশের বাড়ির ওপিনিয়ন তৈরি হয়, এবং নিজের লাইফটাও আমরা চালাই হচ্ছে পাশের বাড়ির কাকিমা কি ভাববে, পাড়ার দাদারা কি ভাববে, কাকুরা কি ভাববে, এইটা নিয়ে আমাদের জীবন চলে। তো আমরা অন্যকে বেশি প্রায়োরিটি দিই নিজেকে প্রায়োরিটি দেওয়ার থেকে, এবং তার জন্যই এখন বিভিন্ন রকম মানে নিচু মানসিকতার মানুষ দেখা যাচ্ছে বেশি। এইটা তো একটা আমার মনে হয় যতটা যে সোশ্যাল মিডিয়া আমাদের এই দিকে আরো বেশি মানে ঠেলে দিচ্ছে, এই জিনিসগুলো করতে প্ররোচিত করছে। তোমার কি মনে হয় সেটা? এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে সবারই প্রচুর বক্তব্য পেশ করার একটা জায়গা পেয়ে গেছে। যে বোঝে বোঝে না সবারই নিজস্ব বক্তব্য পেশ করে সেখানে। এখন ফ্রিডম অফ স্পিচের খাতিরে আর কি যে যা ইচ্ছে বলতে পারে, এবং এটা বোঝে না যে সেটা কিছু মানুষকে হলেও ইনফ্লুয়েন্স করে। মানে বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার না করলে এই মানুষ এদের কথা শুনে ইনফ্লুয়েন্সড হয়। যেমন আজকের দিনে আমরা একটা মুভি দেখেও ইনফ্লুয়েন্সড হই, সেটা মানে সেটা শুধুই মুভি বা, এবং মুভিটা করার কারণও অনেক সময় ইনফ্লুয়েন্স করা মানুষকে। তো সেখানে যদি বক্তব্যটা প্রপার না দিই, তাহলে তো মানে এটা অবিচার করা হচ্ছে, এরা অনাচার চলছে চারিদিকে। তোমার এখন কাজ কি চলছে? এই মুহূর্তে আমি কাজ থেকে বিরতি নিয়েছি বলবো না, মানে আমার কাজ এখনো নতুন কাজ শুরু করিনি, জাস্ট একটা মেগা সিরিয়াল শেষ হলো। এখন আমার কোথাও মনে হচ্ছে যে নিজেকে একটু আপগ্রেড বলবো না, নিজের একটা কোথাও গিয়ে গ্রোথ প্রয়োজন, কোথাও গিয়ে একটু স্টাক হয়ে গেছি মনে হচ্ছে। তাই এবার একটু অভিনয় একটু শেখার, নিজের ক্রাফটের উপর কাজ করবে। ক্রাফটের উপর কাজ করছি। আমি একটা ওয়ার্কশপ করছি, বেসিক্যালি আমার বহুদিনের স্বপ্ন ছিল বেনিদির ওয়ার্কশপ করার। তো আমি নেক্সট মান্থে আমাদের বেনিদির ওয়ার্কশপ আছে, সেটা আমি করব, নিজেকে একটুখানি প্রস্তুত করবো আর কি। তো এতদিন পর মানে অনেক বছরে তো তুমি কাজ করছো, 10-এর বেশি বোধহয়, 21 বছর। 21 বছর। তো 21 বছর পর তোমার এখন মনে হলো যে আমি আরেকটু নতুন কিছু শিখবো, এটা কেন? মানে আমরা অনেকে বলছি যে কাজ করতে করতেই আমরা শিখে নিচ্ছি, এবার তোমার এবার একটু নিজেকে আরেকটু তৈরি করার জন্য আবার মনে হচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমার যাত্রা শেখার যেখান থেকে শুরু হয়েছিল, আমি বেসিক্যালি কাজ করতে করতেই শিখেছি। আমি হাতে ধরে বা মানে পুঁথিগত ভাবে টেকনিক্স বা এগুলো ওই রকম ভাবে আমি শিখিনি কখনো। আমার যা শেখা সেটার অনেকটাই বেশিরভাগটাই হচ্ছে সেটে। কারণ আমি যখন প্রথম কাজ করি সেখান থেকেই আমার শেখা শুরু। তার আগে মানে ক্যামেরা জ্ঞান বা টেকনিক্যালিটিস এগুলো কিচ্ছু জানতাম না, ভয়েস মডিউলেশন কি হয় জানতাম না। তো আমার যাত্রাটা যেহেতু সেটে, ওখান থেকে শিখেই মানে আমি 21 বছর আর কি কাটিয়ে আসলাম। সেক্ষেত্রে এটা এমন একটা ফিল্ড, এবং যে কোনো আমার মনে হয় যে কোনো আর্ট ওরিয়েন্টেড ফিল্ড যেগুলো হয় সেখানে শেখার শেষ নেই। এবং
আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এখনকার যা ফরম্যাট রয়েছে কাজের বা যেভাবে কাজ করতে হয়, সেখানে গিয়ে নিজের গ্রোথটা কোথাও আটকে যাচ্ছিল। তো এবং বেনিদির কথা আমি বহু বছর ধরে জানি এবং ওনাকে আমি ভীষণ অ্যাডমায়ার করি। আমার অনেক বন্ধু এবং কালিগসরাও ওনার কাছে ওয়ার্কশপ করেছে। তো একটু নতুন কিছু শেখার একটা মানে ইচ্ছে রাখছি আর কি ওয়ার্কশপের দ্বারা, এবং শেখার তো শেষ নেই, দেখি না কতটা শিখে কতটা অ্যাপ্লাই করতে পারি সেটা আমি অভিনয় জীবনে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, তো চলো। প্রথমে কতগুলো ট্যাবু নিয়ে কথা বলি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা ইন জেনারেল আলোচনায় কখনো কাউকে মোটা বলি না, কাউকে রোগা বলি না, বডি শেমিং এইসব নিয়ে কথা হয়। তারপরে যেটা হয় গিয়ে আলটিমেট ফেসবুকের কমেন্টে ঠিক যেটা আমি এখন বললাম যে এটা আমরা বলি না, এটা করা উচিত নয়, ঠিক সেইটাই রিফ্লেক্ট ফেসবুকে হয়। এটা কেন হয় তোমার কি মনে হয়? মানে ধরো আমি বললাম বন্ধু বান্ধবের আলোচনা চক্রতে বললাম যে উচিত নয় এটা, কিন্তু তারপরেই কোনো একটি মহিলা বা কোনো একজন পুরুষের ফেসবুক ওয়ালে গিয়ে আমি ঠিক যে কথাটা উচিত নয় বলে বললাম সেটাই গিয়ে লিখে আসছি। এটা তো মানে সাইকোলজিক্যাল প্রশ্ন হয়ে গেল, মানুষের সাইকোলজিক্যাল মানে বিষয়টা পুরোটা। এটা যারা করে এরা তোমার তো বন্ধু বান্ধব আছে হতে পারে। প্রথমত আমি একটা জিনিস বলি, প্রথমে তুমি বললে না বডি শেমিং এর কথা, জানি এটা একটা ভুল ব্যাখ্যা পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? সেটা নিয়ে আমি পরে বলছি, যদি প্রশ্ন করো তাহলে বলবো পরে। কিন্তু তুমি যেটা বললে এই যে কাজগুলো যারা করে তাদের মানে আমার যেটা মনে হয় তাদের সাইকোলজিটা এইভাবে কাজ করে যে তাদেরকে মানুষের সামনে, তাদের কাছের মানুষ হোক বা বন্ধু বান্ধবদের সামনে নিজেদেরকে একটা কিছু প্রমাণ করতে হবে। তার জন্য তার চারপাশে যেটা শোনে সেটা বল, কিন্তু বেসিক্যালি মানুষটা নিজে সেটা নয়, এবং তার সেই ফ্রাস্ট্রেশনটা তো কোথাও গিয়ে বের করতে হবে। তার সহজ উপায় হচ্ছে তোমার কমেন্ট করা, কারণ তার আইডেন্টিটি লুকিয়ে একটা ছোট করে কমেন্ট করে দিলাম যেখানে তার এগেইনস্টে কেউ কিছু বলতে পারবে না, এটা সবচেয়ে সহজ উপায়। তো এটা পুরোটাই একটা আমার মনে হয় মানসিক প্রবলেম। আরেকটা ভেরি রিসেন্ট খুব একটা কথা উঠছে, সেটা হচ্ছে গিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে রোজ রোজ নতুন নতুন ট্রেন্ড তৈরি হয়, আর আমরা খুব মানে আজকে এটা কালকে সেটা, রোজ পোলারাইজেশন হতে থাকে। মানে আজকে যে কথাটা বলছে কালকে একটা নতুন একটা ইস্যু, তারপরের দিন একটা নতুন ইস্যু, এটা চলতেই থাকে। তো সেটা হচ্ছে কি যে ম্যারিটাল রেপ, এই শব্দটা নিশ্চয়ই শুনেছ। সেইটা কিভাবে ওয়ার্ক করে, মানে ওটা কোন পর্যায়ে গেলে এই অভিযোগগুলো আসতে শুরু করে, বা এইটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে কাজ করে? পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলেই এটা কাজ করে। আজকে তুমি কারো এটা ম্যারিটাল রেপ বলে নয়, তুমি কারো মানে উইদাউট কনসেন্ট যদি তুমি কিছু করো তার মানে তো সেটা ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আজকে একটা বৈবাহিক সম্পর্কে আমরা দেখি মানে অনেকেই এটাকে খুব মানে এই বিষয়টা বুঝতেই পারে না যে ম্যারিটাল রেপ হতে পারে, কিন্তু বিয়ে করেছি মানে তো শারীরিক সম্পর্ক হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু বা অনেক সময় দেখা যায় যে আমি খুব রিসেন্টলি মানে একটা ছবিতে এটা দেখছি, খুব সুন্দর ওখানে দেখিয়েছে, মিসেস বলে ছবিটা ছিল। বেবি নিতে হবে তাই শারীরিক সম্পর্ক তৈরি করতে হবে। একটা মেয়ে সে যদি হাউস মেকার হয়, সে সারাদিন কাজ করার পর
সংসারের কাজ করার পর বা তার শারীরিক সেই এনার্জি না থাকা সত্ত্বেও তাকে এখন যদি সেই রাত্রিবেলা হলে সে শারীরিক সম্পর্কে যেতেই হবে, তুমি আমার বউ তাই যেতেই হবে, এগুলো কোথাও লেখা নেই। বা আমার মনে হয় শারীরিক সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা এবং মানে সবার আগে ভালোবাসাটা কাজ করে, তবেই সেটা হতে পারে। শুধু একজনের প্রয়োজনে এবং একটা কার্যসিদ্ধির জন্য শারীরিক সম্পর্ক করা এবং সেটা দিনের পর দিন চলে আসে তার ইচ্ছের বিরুদ্ধে, তাহলে অবশ্যই সেটা ম্যারেজের আন্দোলন করবে না। সেটা তো উল্টোটাও হয়। হ্যাঁ, উল্টোটা হয় যখন, তখন হচ্ছে আমরা এইখানেই সিলেক্টিভ হয়ে যাই। মানে উল্টোটা যে হতে পারে এটাও আমাদের হয় না, যে একটা পুরুষও তো তাহলে তার ইচ্ছের বিরুদ্ধে জিনিসটা হতে পারে। তো আমরা যখন কথা বলি না, তা আমাদের কোনো রিফ্লেকশন ওইভাবে আসে না যে একটা মেয়ে যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে বা এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায়, প্যারালালি একজন পুরুষও সেইভাবে যেতে পারে। অ্যাকচুয়ালি কি না, ছেলে আর মেয়েদের বিল্ডটা ডিফারেন্ট। তো ছেলেদের এই ধরনের কেস অবভিয়াসলি হয়তো আছে, সেটা ওইভাবে উঠে আসেনি বা যদি পরবর্তী সময় উঠেও আসতে পারে, হয়তো এসেও যে আমার নলেজে তোমার নলেজে নেই। কিছুদিন আগে একটি ছেলে বোধহয়, মেবি ওটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সে সুইসাইড করলো একটা 1.5 ঘন্টা ফেসবুক লাইভ হয়ে। তার ওয়াইফার নামে অনেকগুলো মামলা করেছে, মামলা থেকে আর এই ভদ্রলোক নিষ্কৃতি পাবে না জেনে সুইসাইড করলো। না 1.5 ঘন্টার একটা ভিডিও রয়েছে। তো হচ্ছে কিছু মানুষ হয়তো নিজে আছে এরকম কেস যেখানে ছেলেটি টর্চারড বাই হিজ ওয়াইফ, এরকম কেস আছে। কিন্তু এটা খুবই আমার চেনাশোনার মধ্যে বলে আমি এটা বলতে পারছি। যখন সেই ছেলেটি পুলিশের কাছে যায় কমপ্লেন করতে, তখন পুলিশ তাকে বলে যে আমাদের ল কিন্তু মহিলাদেরই বেশি সাপোর্ট করে এইসব বিষয়ে। তো সেক্ষেত্রে তাহলে লটা চেঞ্জ হওয়া দরকার। এখন অনেক চেঞ্জেস আসছেও কিন্তু লয়ের মধ্যে, যে মানে ভরণ পোষণের ব্যাপার বা এইসব ক্ষেত্রে ছেলেরা বাধ্য নয়। মানে আমি এক্সাক্ট লগুলো বলতে পারবো না, বাট চেঞ্জ আসছে। বিকজ এটা কিন্তু ভাইস ভার্সা দেখা যাচ্ছে। আগে শুধু মেয়েরাই নিপীড়িত এরকম নয়, ছেলেরাও অনেক নিয়ে যায়, সেরকমও আছে কেসেস। ব্যতিক্রম তো সব ব্যতিক্রম বলবো না, মানে সব ক্ষেত্রেই তো একটা এক্সেপশনাল থাকেই। একটু অন্য জাস্ট একটা অন্য কোশ্চেনে চলে যায়। সেটা হচ্ছে কি যে পর্ন দেখেছো কখনো? মনে হয় কেন মনে হয়? মানে হয় না শুনেছি জ্ঞান আছে, বা ওই মানে পর্ন না দেখতে চাইলেও দেখতে বিভিন্ন ভিডিওই চলে আসে না, সোশ্যাল মিডিয়াতেই আসে। একটা রিল দেখতে দেখতে মাঝখানে অ্যাড আসে, ওসব ওরিয়েন্টেড। তো সেরকম অবাস্তব একটা জিনিস, মানে ওটা দেখে কি মানে ওটার সাথে যদি আমি বাস্তবটাকে মিলিয়ে দিই তাহলে মুশকিল, যেটা অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। তার জন্য অনেক ডিসস্যাটিসফ্যাকশন বা অনেক জিনিস ঘটে আর কি, আনন্যাচারাল জিনিস ঘটে। মানে আমি বলছি ধরো আমাদের মধ্যে এটাও তো হতে পারে যে ধরো আমরা যেটা দেখি বা বলি বা আমরা যেটা করি সেটার সঙ্গে আমরা ওইভাবে পলিটিক্যালি কারেক্ট হয়ে সেই কথাগুলো সবসময় বলার চেষ্টা করি, কিন্তু ভিতরে আমরা একটা অন্য মানুষ। সেটাও তো হতে পারে, সেটাই হতে পারে। মানে সেটা ওয়ার্ক করে তো আমাদের। ফলে আমরা সাদা কালো, বড্ড সাদা এবং বড্ড কালো এইভাবে দেখি, কিন্তু রয়েছে তোমার মাথায় বা তোমার জীবনে। তোমার কাজ কি চলছে? কাজের বিষয় নিয়ে একটু কথা বলি। হয়তো বললাম কাজ এখন বিশেষ করে চলছে না, তোমার কথা চলছে, একটা ওয়েব সিরিজের কথা চলছে, আর এখন আমি সম্পূর্ণ মন দিয়েছি শেখার।
এত এই 21 বছর পরে কাজ করার এই টাইম সময় তোমার কি মনে হচ্ছে যে কোনটা সত্যি তোমার মধ্যে উইকনেস আছে এবং সেটা তুমি পয়েন্ট আউট করতে পারছো? কি তোমার মধ্যে উইকনেস আছে? উইকনেস তো মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে বলছি। উইকনেস তো প্রচুর আছে। এটা এমন একটা ক্রাফট না, মানে এটার মানে এটাই আলটিমেট, এটা হয় না। মানে আমি বেস্ট পারফর্ম করেছি, বেস্ট শটটা দিয়েছি, এটা কিছুতেই হয় না। এর থেকেও হয়তো বেটার হতে পারে, সেটা প্রতি মুহূর্তেই মনে হয়। কিন্তু আমার এখন যে কোথাও মানে মনে হচ্ছে যে যেহেতু আমার এটা মনে হয় যে অ্যাক্টিং ক্যান বি লার্ন, এবং সেটা শেখা উচিত, জানা উচিত সেই সম্পর্কে। তো এই শেখার আগ্রহটা এই কারণেই এসেছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা চরিত্রে ঢোকার যে প্রসেস, সেই প্রসেসটা আমার মধ্যে কোথাও ল্যাক করছে। সেই ইমোশন গুলো টাচ করতে আমি পারছি না, কোথাও গিয়ে নিজেকে রেজিস্ট করে রেখেছি বিকজ অফ মাই আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব মনে হয় যে যেহেতু আমি আমার পার্সোনাল লাইফে ইমোশন গুলোকে সাপ্রেস করে আসছি বলে সেটা আমার অভিনয় এফেক্ট হচ্ছে। অভিনয়তেও সেই আলটিমেট ইমোশনটাকে টাচ করতে পারছি না। তো আমরা সবসময় বলি যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা হওয়া উচিত, কিন্তু মানুষ তো একটাই, তো কোনো না কোনোভাবে সে এফেক্টটা পড়ে প্রফেশনাল লাইফে। তো আমার ক্ষেত্রে এফেক্টটা হচ্ছে যে মানে আমার এই এত বছরের জীবনে ছোট্টবেলা থেকে যা যা হয়ে এসেছে, এখন গিয়ে মনে হচ্ছে এটাই আলটিমেট, মানে আমার আর দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলছে, আমি নতুন। তো সেই জন্য আবার নিজেকে ওই ভেঙে আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে শুরু থেকে শুরু করা উচিত। এবার আমাদের একটা সেগমেন্ট আছে হারিয়ে খুঁজি। তো হারিয়ে খুঁজি এমন একটা মোমেন্টাম হতে পারে বা এমন একজন লোক হতে পারে, তাকে হারিয়ে ফেলেছি বা সেই মোমেন্টামটাকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু কোথাও ফিরে ফিরে সেই মেমোরিটা বারবার হতে করে বা বারবার ফিরে আসে। যদি এটা না হয় এটা হতে তাহলে ভালো হতো। সেই রকম মোমেন্ট বা সেরকম কোনো ব্যক্তি যেটা বারবার তোমাকে কোথাও মনে করিয়ে দিনের শেষে বা বছরের শেষে বা মাসের শেষে তোমাকে বারবার মনে করিয়ে দেয়। মানে ওই তুমি যে লাস্ট কথাটা বললে যে এটা হলে ভালো হতো, এটা কেন হলো না, এটা নিয়ে আমি ভাবি না। কারণ এরকম অনেকই হয়েছে লাইফে যেটা হারিয়ে আমি রিগ্রেট করি না। আমি সবসময় চেষ্টা করেছি কোনো একটা কাজ, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, সেটা অ্যাকসেপ্ট করতে। যাই ঘটছে আমার লাইফে তার কনসিকুয়েন্সেস গুলো আমাকেই বুঝতে হবে বা আমাকেই মেনে নিতে হবে, বিকজ দ্যাট ওয়াজ মাই ডিসিশন। তো আমার রিগ্রেট নেই কোনো কিছু নিয়ে। তবে একটা মানুষ, তার সাথে আমি ছোটবেলা থেকেই খুব ক্লোজ, তিনি হচ্ছেন আমার দাদু। কারণ দাদু বলতে হচ্ছে আমার মায়ের বাবা, তার ইনফ্লুয়েন্সটা আমার এবং আমার দাদার জীবনে ইনফ্যাক্ট অনেক বেশি ছিল। কারণ তার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তার কাছেই কোথাও ওই মরালটা শিখেছে, জীবনের সবার মরাল রেখে চলা উচিত, তো সেটা তার কাছে শেখা। এবং কিছু না বলেও তার যে অদ্ভুত একটা গাইডেন্স সবসময়, সেটা সবসময় ফিল করেছে। তো কিছুই হয়তো জিজ্ঞেস করে না, কিন্তু তার চোখ বলে দিত যে মানে কতটা সে চিন্তা করছে বা কতটা সে কেয়ার করে আমাদের। তো সেটা আমি মিস করি আপনার হিস্ট্রি। স্পেশাল কোনো মোমেন্ট যেটা তোমার মনে হয়েছে যে এই মোমেন্টের লাস্ট, যেটা দাদুর সঙ্গে তুমি রিলেট করতে পারো? মানে হয় না, আমাদের প্রত্যেকের জীবনে
একটা মানুষ স্পেশাল মানুষ, যেমন তুমি বলে তোমার দাদু, তো কোনো একটা তার কথা মনে এলেই কোনো একটা ঘটনার কথা মনে পড়ে, যেটা হচ্ছে কি সবসময় তার সমান্তরালে হয়ে হয়ে থাকে আর কি। মানে আমরা তো মেমোরিজ নিয়েই বাঁচি, তো সেই হিসাবে দেখতে গেলে আমার দুটো জিনিস খুব মনে পড়ে। একটা হচ্ছে ছোটবেলায় দাদুর কোলে শুয়ে শ্রীকৃষ্ণ দেখা, টিভিতে হতো, দূরদর্শনে, যেটা দূরদর্শন ন্যাশনাল চ্যানেল, ডিডি বাংলা, ডিডি বাংলা না, ডিডি ওয়ানে, ডিডি ওয়ানে হতো। দাদুর কোলে শুয়ে আমি দেখতাম, সেটা খুব মনে পড়ে। আর হচ্ছে একটা প্রলং টাইম, মানে ছোটবেলা থেকে অনেকটা সময় বলতে মানে 12 অব্দি এই প্র্যাকটিসটা ছিল। সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে দাদু যেই ঘরে থাকতো সেই ঘরে আমাদের ঠাকুর ছিল, ঠাকুরের আসন ছিল। এবং ছোটবেলায় মা কোলে করে নিয়ে যেত, তারপরে বড় হওয়ার পর নিজে হেঁটে হেঁটে চলে যেতাম, চোখ বন্ধ অবস্থায় ঠাকুরের সামনে দাঁড়াতাম। আর দাদু জবা কুসুম শঙ্কা বলে সূর্য নমস্কার থেকে শুরু করে তোমার 33 কোটি দেব মানে দেবদেবীর সেই নাম করা, সেটা একটা দাদুর একটা ছিল। সেটা ওই শুনে প্রণাম করে চলে আসতাম। এটা মানে বহু বছরের প্র্যাকটিস ছিল আর কি, এটা করতেই হবে। ওটা খুব মিস করি, মানে এই ছোট ছোট জিনিসগুলো। এখন তো ওরকম দাদু নেই, তাই ওরকম হয়ও না, কিন্তু মানে এগুলো মনে পড়ে ভীষণ। তুমি ভিতরে যে মানুষটা আর বাইরে তোমার যা আউটফিট, তোমাকে কেউ মিস ইন্টারপ্রেট করেছে যে তোমাকে দেখে হয়তো কেউ ভেবেছিল এই মেয়েটি বা এই মহিলা অ্যারোগেন্ট, ভিতরে তুমি অন্য মানুষ? সেটা আমার সাথে সবসময় হয়। এটা কেন হয় তোমার কি মনে হয়, কেন হয়? কেন হয় বলতে, এটা হয় তার একটা কারণ হচ্ছে আমি ভীষণ ইন্ট্রোভার্ট, মানে চারিত্রিক ভাবে আমি ভীষণ ইন্ট্রোভার্ট। তো আমার ওপেন আপ করতে একটু সময় লাগে, এবং আমি হট করে আর কি প্রচুর কথা বলে ফেললাম একটা কারোর সাথে, সেটা হয় না। তো এই চরিত্রটার জন্যই আমাকে সবাই প্রথমে বলেওছে, আমাকে যারা পরে বন্ধু হয়ে গেছে বলেওছে, তোকে তো আমি প্রথমে ভীষণ ভেবেছিলাম ভীষণ অ্যারোগেন্ট, কথা বলিস না কারোর সাথে, চুপচাপ থাকিস, মুখই থাকিস। তো এটা ভাবে মানুষের। আমার এই ইন্ট্রোভার্ট স্বভাবটার জন্য, বেসিক্যালি আমি ভীষণ শাই, তার জন্যই। এইটা আমিও তোমার সম্পর্কে বছর দুই এটাই ভেবেছি, যখন আমরা ভানুমতির খেল একসঙ্গে করতাম। আমার দেখে মনে হতো, সেটা জানি না কি কারণে, তো আমার মনে হয়েছে যে একটু অ্যারোগেন্ট, একটু কম হাসে, এইগুলো আমার মনে হয়েছে, তাই আমার ওই কোশ্চেনটা ছিল। আরেকটা হচ্ছে, আজকে তুমি যেখানে যা কিছুই করছো, যে কাজটা করছো, যে লোক তোমার সঙ্গে রিলেট করে বা তোমার কাজ দেখে, তো এমন যে 5টা মানুষ যার জন্য আজকে তুমি হয়তো এটা হতে পারবে না, সেই রকম 5টা মানুষ যাদের তোমার থ্যাঙ্কস জানানো উচিত বা যার নাম করা উচিত তোমার, যাদের জন্য আজকে তুমি এখানে এসছো, সেই রকম 5টা মানুষ যারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে তখনকার সময় যখন তুমি কিছু ছিলে না। মানে ইন্ডাস্ট্রির মানুষ, ইন্ডাস্ট্রি হতে পারে, ফ্যামিলি হতে পারে, কেউ হতে পারে এমন কেউ। ফ্যামিলির তো মানে আমি ব্লেসড যে আমি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাপোর্ট পেয়েছিলাম। মুম্বাই ঘুরতে আসি, মা, বাবা, দাদু, দাদা, এই 4টে মানুষের তো অফকোর্স সাপোর্ট পেয়েছিলাম। এবং আমি যখন কিছু জানতাম না, কোথায় স্টুডিও জানতাম না, হ্যাঁ, মানে কিভাবে কাজ পেতে হয় সেটাও জানতাম না, সেই সময় অরিন্দম শি, অফকোর্স চেনো আর কি, আমি অরিন্দম স্যার বলি, তো উনি আমাকে কোথায় কোথায় স্টুডিও আছে সেগুলো আমাকে বলে দিয়েছিলেন। তো তার জন্য অবভিয়াসলি মানে আমি গ্রেটফুল, এখনো গ্রেটফুল, এখনো আমি স্যার বলি ডাকি যখন ম্যাচ হয়, কারণ রেসপেক্টটাই আমার কাজ করে ওনার ওই মানুষটা। এবং আমার যে ফার্স্ট ডান্স টিচার ছিল ওনার নাম সৌরভ চন্দ্র, যিনি প্রথম আমার মাকে বলেছিল যে আমার মনে হয় আপনার মেয়েকে অভিনয় শেখাতে পারেন, অভিনয় দিতে পারে, ওর মধ্যে এই ব্যাপারটা আছে, যে প্রথম আইডেন্টিফাই করেছিল। এটা হচ্ছে আমার দাদা ভাই, আমার একদম প্রথম। তো ওনাকেও ওনার কাছে আমি
দুটো হতো মানে কেন আমার পরিবার হলো। হ্যাঁ। আর আরেকজন আর যার কথা এটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে প্রথম যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই তখন তো মানে কিচ্ছু জানি না, মানে কিচ্ছু জানি না। কাজ করতে করতেই মানে আমি 7 দিনের কাজটা ছিল, এই 7 দিনে আমি অভিনয় মানে কিভাবে করতে হয় ক্যামেরার সামনে সেটা শিখেছি। এবং ফার্স্ট ডে আমি শুটিং এ গেছিলাম, সেদিনকে আমার সারাদিন বসেছিলাম, শুটিং হয়নি। এবং সেকেন্ড ডে আমার প্রথম যে শটটা ছিল, যে সিনটা ছিল, সেটা একটা বিশাল বড় সিন, আউটডোর সিন, রেল লাইনের ধারে সিন, প্রচুর কথা আমার, এবং ডে লাইট পড়ে যাচ্ছিল, আর প্রচুর ক্রাউড চলে এসেছিল ফর সাম রিজন সেখানে। আমার তখন তো গলা মানে মডুলেশন তৈরি করা বা পিচ হাই পিচে কথা বলা এগুলো কিচ্ছু যাই না। তখন যে আমাদের সাউন্ড রেকর্ড দাদা ছিলেন, আমার নামটা মনে নেই, উনি আমায় প্রচন্ড অপমান করেছিলেন ওই সিনটার সময়। আর সবাই প্রচন্ড তাড়াহুড়ো ছিল কেননা ডে লাইট পড়ে যাচ্ছিল বলে। তোমার অদ্ভুত প্রেশারের মধ্যে ছিলাম, তো ওই সময় প্রচন্ড অপমান করেছিলেন বিকজ আমার গলা শোনা যাচ্ছিল না, কারণ তখন বুমের সিস্টেম ছিল, লেখতে থাকতো না, বুমে সাউন্ড নিতে হতো, গলা শোনা যাচ্ছিল না, জোরে কথা বলছিল, আমি পারছিলাম না। তখন উনি বলেছিলেন যে বাবা কোথা থেকে অভিনয় করতে চলে আসে, কিছু জানে না বলে অসম্ভব অপমান করেছিল। সেই অপমানটা আমার কাজে এসে যায়। সেটা আমি এতই অপমানিত হই, পরের সিনটা আমি এতটাই ভালো করি। আমি ওই সিনটা তখন প্রোডাকশন ম্যানেজার যারা থাকতেন তারা কাস্টিং করতেন সেই সময়, তো একজন প্রোডাকশন ম্যানেজার ওই সিনটা দেখে আমাকে পরের কাজটাকে সিলেক্ট করেছিল। তো অফকোর্স আমি ওনার কাছে থ্যাঙ্কফুল যে এই মানে এই হিটটা করেছে আমাকে। তখন হয়তো ওটা খারাপ ওয়েতে এসছে, বাট তোমাকে মানে কেঁদে ফেলেছিলাম, একদমই খারাপ লেগেছিল, কিন্তু পরের সিনটা আমি মানে খুব ভালো করে ফেলেছি তার জন্য। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা সাধারণত জীবনে তো চলার পথে বা কাজের জায়গায় ডেইলিকের জীবনে রোজকার রোজ প্রচুর কিছু শিখি, প্রচুর কিছু পড়ে জানতে পারি, প্রচুর কিছু শিখি, তো আমাদের এনরিচ করে। তো সেই মানুষগুলোকে ধন্যবাদ জানানো আমাদের বোধহয় হয়ে ওঠে না। সেইটা কি ইন্টেনশনালি কোনোদিন হয় যে ধরো এক কবিতা পড়ে তোমার ভালো লেগেছে, তো তার সঙ্গে কোনোদিন দেখা হলে তার সঙ্গে একদম পার্সোনালি যে আপনার এই কাজটা আমাকে খুব এনরিচ করেছে, আমার ভালো লেগেছে, আমার জীবনে কিছু ভ্যালুস অ্যাড করেছে, তার জন্য আপনাকে ধন্যবাদ, এটা কোনোদিন হয়েছে বলা, বা এই প্র্যাকটিসটা আছে আমাদের, মানে তোমার আছে? এরকম মানে মোমেন্ট আসেনি লাইফে। আচ্ছা, এরকম মোমেন্ট আসেনি, তবে মানে আমার ভীষণ একজন পছন্দের লেখক, যার কিছু কন্টেম্পোরারি লিখতে, মানে আমার না প্রথমে অত বেশি গল্প বই পড়া বা এগুলো অভ্যেস ছিল না, আমার অভ্যেসটা অনেক পরে এসেছে। তো ওই সময় আমি যেহেতু টিনেজার ফেজটা থেকে আমি বই পড়া শুরু করেছি, তো ওই সময় সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা খুব ভালো লাগতো, তো আমি ওনার প্রচুর বই পড়েছি। তো আই থিঙ্ক আমার কাছে সুযোগ আছে তাকে সামনাসামনি থ্যাঙ্কস জানানোর, আমার কাছে সেই সুযোগটা হওয়ার চান্সেস আছে, এবং ওনার সাথে মিট করার একটা ইয়ে হয়েছে। তো অফকোর্স মানে যাতে আমি ছোটবেলা থেকে যার বই পড়ে একটু বড় করেছি, তো তাকে অবভিয়াসলি আমি থ্যাঙ্কস জানাবো। আমার ওনার লেখা কিভাবে হেল্প করেছে, বিকজ ওনার চরিত্রগুলো একটি কন্টেম্পোরারি এবং একটি রিলেটেবল থাকে, তো ওখান থেকে না মানে আমার অভিনয়েরও সুবিধা হয়, মানে রিলেট করা যায়। ওনার বই পড়তে পড়তে আমি রিলেট করতে করতে যেতাম, কারণ একদম মানে আমি যখন অভিনয়ে আসছি এবং ওনার বই পড়া শুরু করেছি আর কি, এরকম একটা ফেজ ছিল। তো তো এরপরে আমরা মানে একটু হেলথ নিয়ে কথা বলবো, তো সেটা মনে হয় এখানে না বলে একটু হাঁটতে হাঁটতে আমরা যদি বাইরে গিয়ে হেলথের কথা বলি, একটুখানি শরীর চর্চা করতে করতে সেটা বরং কিছু ভালো হয়। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, রাস্তায় দেখা হচ্ছে। যেটা ওই আমরা ব্রেকের আগে বলেছিলাম সেটা হচ্ছে কি হেলথ নিয়ে তোমার মানে কি রকম কনসেপ্ট?
এখন সবাই মোটামুটি হেলথ কনসিয়াস, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে, সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে এই ফিজিক্যাল হেলথটাকে ঠিক রাখার জন্য মেন্টাল হেলথটা ঠিক রাখাটা অনেক বেশি প্রয়োজন। এরকম অনেক কিছু আছে, যেরকম আমার যেরকম হয়, আমার মাসেল নডিউলস হয়ে যায় বা আমার ইনফ্লামেশনস হয়, এগুলোর সাথে আমার মেন্টাল হেলথটা কোথাও জড়িয়ে। এবং এক্সারসাইজ করা, প্রপার ডায়েট মেনটেন করা, সেগুলো তো রয়েইছে, কিন্তু আমার ক্ষেত্রে এখন মেন্টাল হেলথটাকে ঠিক রাখাটা বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে। এবং এক্সারসাইজ অফকোর্স করি, এক্সারসাইজ আমি শুরু করেছি। আমার এই মাসেল নডিউলসের জন্য আমাকে রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেটা করি। এবং চেষ্টা করি বাড়ির খাওয়ার, মানে একদম এক্সট্রিম ডায়েট আমি কোনোদিনই করিনি। হেলদি খাবার খাবো, বাড়ির খাবার খাবো, দ্যাটস ইট। তো তুমি একবার তোমার সঙ্গে আগে একটা ইন্টারভিউ আমার হয়েছিল, সেখানে তুমি মেন্টাল হেলথ নিয়ে বলেছিলে যে তোমার একটা ওই একটু ইন্ট্রোভার্ট বলে তোমার অনেক কিছু প্রবলেম আসছিল এবং তোমার মধ্যে প্যানিক অ্যাটাক হতো, সেইটা থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো? সেটা থেকে অনেকটা আমি বেরিয়ে এসেছি, কিন্তু কি হয় না, যে আমি আগে যেটা বলছিলাম আমার অভিনয়ের ক্ষেত্রে বলছিলাম যে কোথাও স্টাক মনে হচ্ছে আমার নিজেকে। যেটা হয় যে ছোটবেলা থেকে যে জিনিসগুলোকে আইডেন্টিফাই করা দরকার সেটা করিনি বলে সেটা এখন বড়বেলায় এসে মানসিকভাবে যতটা না এফেক্ট করছে, সেটা বেশি শারীরিকভাবে এফেক্ট করছে। কারণ একটা সময়, এটা সবার মধ্যে অ্যাওয়ারনেসটা থাকা দরকার, একটা সময় না শরীর তোমাকে জানান দেবে যে তুমি ঠিক নেই। তো ওই ছোটবেলা থেকে যে আমার ইন্ট্রোভার্ট হওয়ার জন্য যে নেচারটা তৈরি হয়েছে, নিজের সব ইমোশন গুলোকে সাপ্রেস করতে 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 আজকে এই বড়বেলায় এসে আমার শরীরটা বলে চাই গে, আমি আর তোমার এই মেন্টাল প্রেশার আমি আর নেবো না আর কি। এখন সেই পজিশনে দাঁড়িয়েছে এসে। তো সেই জন্যই আর কি এই অ্যাওয়ারনেসটা আমার মধ্যে রয়েছে। এটা আমি প্রথমেই আইডেন্টিফাই করেছি যে আমার প্রবলেমটা কোথা থেকে, রুট কজটা কি, তার জন্য আমি নিজেকে সেইভাবে ঠিক রাখার চেষ্টা করছি। আর এটা যেটা হচ্ছে কি যে তোমার এই মুহূর্তে সিনেমা কি দেখছো বা পড়াশোনা কি রকম কি হচ্ছে, সিনেমা দেখলে কি ধরনের সিনেমা দেখছো? আমি অভিনেত্রী হতে পারি, কিন্তু আমার পড়াশোনা বলো বা দেখা বলো, এটা খুবই মিক্সড। মানে আমার পড়াশোনা করতে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে। আমি এখন একটুখানি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে, মানে লাইক ট্রেডিং অ্যান্ড অল, এইসব নিয়ে একটু পড়াশোনা করছি, আমার ইন্টারেস্ট রয়েছে, তো সেটা নিয়ে পড়াশোনা করছি। ফিল্ম দেখা বলতে যে রিসেন্ট আমি জাস্ট ব্ল্যাক মিররের লাস্ট সিজনটা আসলো, সেটা দেখলাম। ফর্মুলা 1 ওটাও দেখলাম। তো আমি সবই দেখি, আমি শার্ক ট্যাঙ্কের রিসেন্ট সিজনটা দেখলাম। তো আমার ভালো লাগে, সব বিষয় নিয়েই পড়াশোনা করতে বা দেখতে আমার ভালো লাগে। কারণ এই বাংলা, তুমি তো সিরিয়ালটা অনেকদিন ধরে করছো, সেখানে যেটা হচ্ছে কি সিরিয়াল নিয়ে অনেকের বক্তব্য যে সিরিয়ালটা বড্ড রিগ্রেসিভ কন্টেন্টের উপর হয়ে যাচ্ছে, মানে এর 4টে বিয়ে হচ্ছে, সেই 4টে বিয়ে হচ্ছে, ফ্যামিলি রিগ্রেসিভ গল্পটার মধ্যে বেশি। মানে আমি যত রাইটারের সঙ্গে কথা বলেছি তারা বলছে আমরা এই ধরনের কন্টেন্ট লিখতে চাই না, আর ডিরেক্টর বলছে আমি এই ধরনের কন্টেন্ট বানাতে চাই না, শুট করতে চাই না, এবং যারা অ্যাক্ট্রেস তারাও বলছে আমরা না এই ধরনের অ্যাক্টিংও করতে চাই না। তারপরে কেন কোন একটা অদৃশ্য শক্তির জন্য এটা হয়ে যাচ্ছে, এটা কেন? এইটার জন্য কিছুটা আমি বলবো যে অডিয়েন্স নিজে দায়ী। কারণ চ্যানেল দেখছে কোন সাবজেক্টে, মানে কোন বিষয়ের উপর গল্প হলে টিআরপি বেশি উঠছে সেটা দেখছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন একটা জায়গায় এসেছে, এবং এই সমাজ ব্যবস্থার কথা কেন বলছি, কারণ দৈনন্দিন জীবনের উপর বেস করেই তো আমাদের এই ধরনের গল্পগুলো তৈরি হয়। কিছুটা তার মধ্যে ফিকশন থাকে, কিছুটা মানে বাস্তবতা থাকে। তো মানুষ নিজের লাইফে এতটাই অশান্ত হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার যেটা মনে হয়
সেটার ওই যে যেমন তুমি একটু আগে বললে না যে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করা লুকিয়ে, তো ওই যে ফ্রাস্ট্রেশনটা নিজের লাইফে, ওটা কোথাও গিয়ে পর্দায় দেখতে মানুষ ভালোবাসছে। আচ্ছা ওই যে শাশুড়ি একটা ভীষণ একটা অত্যাচার করছে বৌমার ওপর, যেটা জেনারেশন ওয়াইজ আমাদের এই সমাজ ব্যবস্থায় চলে আসছে। সবাই, আমি আবার বলবো সব ব্যতিক্রম আছে, সবাই একরকম হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে এরকম বিভিন্ন সিচুয়েশনের মুখোমুখি পড়তে হয়। তো ওই জিনিসগুলো যখন পর্দায় দেখে, আমার কোথাও মনে হয় যে একটা সাইকোলজিক্যাল প্লেজার পায় হয়তো। বা তখন যখন বৌমা প্রতিবাদ করছে, ওটাতে একটা অদ্ভুত একটা শান্তি পায়, মেবি নিজের সাথে অনেক বেশি রিলেট করতে পারে। তো মানুষ যত প্রোগ্রেসিভ হবে তত প্রোগ্রেসিভ কন্টেন্ট তারা অ্যাকসেপ্ট করতে পারবে। এরকম নয় যে আমাদের এখানে চেষ্টা করা হয়নি, প্রোগ্রেসিভ কন্টেন্ট নিয়ে আসা হয়নি, আসা হয়েছে, এবং কিছু মানুষ সেটা অ্যাকসেপ্টও করেছে, কিন্তু মেজরিটি অফ দ্য অডিয়েন্স অ্যাকসেপ্ট করেনি, টিআরপি ডাউন এসেছে বলে। দ্যাটস ওয়াই চ্যানেলরা সবসময় প্রফিটেবিলিটি দেখে, সেই জন্য এই ধরনের কন্টেন্ট বারবার আসছে, বিকজ তাতে টিআরপি বেশি আসছে। তো কোথাও গিয়ে অডিয়েন্সের দায় বর্তায় নিজের মানসিকতাটাকে চেঞ্জ করে নিজেরা প্রোগ্রেসিভ হলে এই ইন্ডাস্ট্রিও প্রোগ্রেসিভ হবে। মানে তুমি তো রাজনীতিতে ছিলে সক্রিয়ভাবে, তুমি টিএমসির টিকিটে বোধহয় কাউন্সিলরও ছিলে, এট এ টাইম বোধহয় 5 বছর কাউন্সিলর ছিল। তো রাজনীতি সম্পর্কে, রাজনীতি থেকে সরে আসা কেন? সরে আসা কেন, কারণ আমি যেই বয়সে রাজনীতিতে ঢুকেছিলাম, আমি বোধহয় ইয়াংগেস্ট কাউন্সিলর ছিলাম। তো আমার সত্যি বলতে রাজনীতি নিয়ে পড়াশোনা ছিল না। ইনফ্লুয়েন্সড বাই মাই ফ্যামিলি হিস্ট্রি, তাদের জন্য আমার রাজনীতিতে অনেকটা আশা। এবং আমি ভেবেছিলাম যে এই যে কাউন্সিলর হওয়াটা মানে হচ্ছে যে নিজের এলাকার জন্য কাজ করা, নিজের এলাকার দায়িত্ব নেওয়া, কাজ করা। কিন্তু সেটা হলেও কোথাও গিয়ে ওই পলিটিক্স এবং ওই যে পথটা আমি হোল্ড করছি, এটা তো কোথাও গিয়ে ইন্টার রিলেটেড। তো আমি কোথাও গিয়ে ইনজাস্টিস করে ফেলছি আমার এলাকার মানুষের জন্য। কারণ সত্যি বলতে, যেহেতু আমার প্রফেশনটা ছিল অভিনয়, আমি সম্পূর্ণ সময়টা আমি দিতে পারছিলাম না। এবং যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান বা অ্যাক্টিভ ভাবে এই ধরনের পদ হোল্ড করে, কাজ করে দিনের পর দিন এবং 24 ঘন্টা কাজ করে, এটা তো এরকম নয় যে কিছুক্ষণের কাজ, এটা সকাল থেকে রাত অবধি চলতে পারে, ইমার্জেন্সি বেসিসেও অনেক সময় কাজ করতে হয়। তো সেই জায়গায় কোথাও গিয়ে আমি ল্যাক করছিলাম। এবং আমার রাজনীতি নিয়ে যেহেতু একদমই পড়াশোনা ছিল না, এটাও একটা পড়াশোনা করার বিষয়, এটাও তোমাকে জানতে হবে করতে আসতে হলে। তো আমার মনে হয়েছে যে এই জায়গাটা আমার জন্য নয়, মানে আমি খুব ইনজাস্টিস করে ফেলছিলাম আমার এলাকার মানুষের জন্য। এবং কোথাও গিয়ে আমি যেটা চেয়েছিলাম করতে, লাইক মানে এলাকার যা যা প্রবলেম রয়েছে, জল জমা, একটা জল জমার ভীষণ প্রবলেম ছিল বর্ষাকালে, এইগুলো না সলভ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে তুমি ওখান থেকে এবার ওখানে আর কি তোমার মানে কাজ করতে গেলেও অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছিল। মানে যেটা ভেবেছিলাম যে এলাকার উন্নতি করব, এলাকার মানুষের জন্য কাজ করব, যা যা প্রবলেম। ফিউচারে তুমি আর কি রাজনীতিতে আসবে? সময় বদলালে আসতেই পারি, যদি মানুষের জন্য কাজ করার সুযোগ পাই। এখনো ডিসাইড করিনি, কিন্তু তার আগে নিজেকে প্রিপেয়ার করাটাও দরকার আর কি। মানে হুট করে চলে আসলাম, ইচ্ছে হলো একটুখানি, ব্যাপারটা সেরকম নয়। মানে এটা অনেকটা গ্রাউন্ড লেভেলে এসে মানুষের কথা ভেবে কাজ করতে হয়। তো মেন্টালি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আসবো। মানে আমি আরেকটা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে গিয়ে, সময় বদলালে কি মতদর্শ বদলাবে বা বদলায়? অ্যাকচুয়ালি এখন আমার যেইটুকুনি আর কি জ্ঞান, খুবই অল্প জ্ঞান, কিন্তু তার মধ্যেও আমার যেটা ফিল হয় সেটা হচ্ছে যে ওই যে একটা দলের যে এথিক্যাল গ্রাউন্ডটা স্ট্রং থাকা দরকার, সেইটা নড়ে গেলে মুশকিল। তো আপাতত আমি
সেই দিক থেকে কোনো দলকেই দেখতে পাচ্ছি না তাদের এথিক্যাল গ্রাউন্ডটা স্ট্রং রাখতে পেরেছে। হুম, তো ভবিষ্যতের ব্যাপার আর কি, মানে যেই আমার মানে আমি তো ছোটবেলা থেকে এরকম না, আমার মা বাবা যেমন একটা পার্সপেক্টিভ নিয়ে বড় হয়েছে, একটা দলকে জন্মাতে দেখেছে, গোড়া থেকে কাজ করছে, তাদের ইমোশনটা অন্যরকম। আমি অনেক পরের জেনারেশন, হুম, হুম, তো আমার কাছে এটা মনে হয় যে যেখানে আমি কাজ করার সুযোগ পাবো হুম। আমি সেখানে যাব। এবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এই আরজিকর ইস্যুর পর আহ, ওয়েস্ট বেঙ্গলে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। হুম তো তখন কিছু আর্টিস্ট মানে শিল্পী বুদ্ধিজীবী তারা রাস্তায় নেমেছিলেন হুম এবং পরবর্তীকালে তারা একদম সাইড লাইনে চলে যায়। মানে এখানে কিছু লোকের বক্তব্য যে তারা শুধুমাত্র নিজেদের প্রচার প্রসারের জন্য ওখানে নেমেছিলেন, এক একজনের এক একটা জিনিস করে ওখান থেকে এবার জিনিসটাকে আবার সিঙ্গেল হ্যান্ডেড ছেড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তুমি কি সেরকম কিছু দেখতে পাও এটার মধ্যে? দেখো, আমি এরকম মানুষও দেখেছি, হ্যাঁ। এরকম আর্টিস্টও আছে যারা একদম শুরু থেকেই রাস্তায় নেমে পড়েছিল, হুম, যেখানে তারা কোনো দল দেখেনি, কারা মানে কারা সেই রাস্তা ঘেরাও করছে বা কি যেন তখন ওই যে অভিযানগুলো আর হুম, কি হুম, চলতো হুম, সেটা দেখেনি, তারা শুধু কস্টার জন্যই নেমেছে রাস্তায়, হুম, এরকম মানুষও আছে। হুম, তো আমি সেটাকে মানে সবাইকে আমি এক দলে ফেলতে পারি না, হুম, হতে পারে এখন সোশ্যাল মিডিয়ার জামানা আর কি, হুম, মানে কার মনে কি আছে সেটা তো আমি এভাবে বলতে পারবো না। হুম, তুমি যেটা বললে সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু আমি এরকম মানুষও দেখেছি যারা শুধু কস্টার জন্য রাস্তায় হুম। নেমেছে। এই তুমি একটু আগে এর কথার পরিপ্রেক্ষিতে বলছো অরিন্দম শীলের কথা। অরিন্দম হুম শীল ভেরি রিসেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা বলছে এই যে আরজি করের ইস্যুতে যারা রাস্তায় নেমেছে তারা বিভিন্ন রকম গিফট নিয়েছে, অ্যাপিয়ারেন্স ফি নিয়েছে, মানে মুখ দেখানোর জন্য তারা টাকা নিয়েছে, কেউ আইফোন নিয়েছে, এগুলো। এই স্টেটমেন্টটা তুমি শুনেছো? এটা আমি শুনিনি, বেসিক্যালি অতটা আমি ওয়াকিবহাল ছিলাম না এটা নিয়ে, তুমি হুম, বললে এখন শুনলাম। তুমি যদি এর পরিপ্রেক্ষিতে আমাকে বলতে বলো, বলো। মানুষ না এখন মানে ভাবনা চিন্তাটা কোথায় কমিয়ে দিয়েছে, মানে হুম, একটা কিছু বলে দিলেই হলো, হুম, এরকম একটা পরিস্থিতি আমার মনে হয় দাঁড়িয়েছে। হুম, এই যে উনি, আমি জানি না মানে উনি যে বলেছেন এর সত্যতা, এর এগেনস্টে কোনো প্রুফ উনি আদৌ দিতে পারবেন কিনা। হুম, হুম কিন্তু এই কথাটা বলে হয়তো উনি একটুখানি নিউজে চলে এসেছেন, হুম, ওনাকে নিয়ে দুটো, ওনার এই স্টেটমেন্টটা নিয়ে আজকে যেমন তুমি জিজ্ঞেস করছো, হুম, এরকম বহু নিউজ চ্যানেলে যখন পোল বসেছে তখন তারা জিজ্ঞেস করেছে। হুম, তো ওই বলে না খাজনার থেকে বাজনা বেশি, হুম, ব্যাপারটা অনেকটা বেশি একটা ইস্যুকে নিয়ে ওইটা বেশি হয়। হুম। আজকে নিউজ চ্যানেলটাকে তুমি কিভাবে দেখো আর কি? একটা ব্যবসার মাধ্যম হিসেবে দেখি, হুম, মানে তারা মানে ওই হাই হাই করে চিৎকার করে কি প্রমাণ করার চেষ্টা করে, মানে তারাই বোধহয় জাজ জুরি সবটাই তারা নিজেদের হাতে নিয়ে নেয়। হুম, হুম আহ, আচ্ছা। তাদের কাজ তো আমার মনে হয় নিউজ চ্যানেলের কাজ হচ্ছে সঠিক খবরটা পেশ করা, ইনফরমেশন প্রোভাইড করা। ইনফরমেশন প্রোভাইড করা, সেটার থেকে বেশি হয় হচ্ছে তারা নিজে যেটা মতামত মানে তারা নিজে যেটা ভাবছেন হুম, সেটাকে মানুষের মধ্যে ইনজেক্ট করে দেওয়াটাই তাদের প্রধান মোটো হয়। হুম, হুম এবং একটা ছোট্ট ইস্যুকে কিভাবে বড় বানিয়ে নিজেদের বিজনেসটা করতে পারবে হুম। সেটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন ধরো একটা সময় পর তো কাজ থেকে অবসর নেবে, তোমার বয়স বাড়বে, হুম তো লোক তোমাকে কিভাবে মনে রাখবে? তুমি কি চাও, মানে তোমাকে লোক কিভাবে মনে রাখুক? যখন মানুষ কোনো একটা চরিত্রর নাম নিয়ে আমাকে ডাকে রাস্তায় বেরোলে, হুম, সেটা অবশ্যই ভালো লাগার, তখন হুম, মনে হয় যে নিশ্চয়ই চরিত্রটার প্রতি কোনো জাস্টিফিকেশন করতে পেরেছি বলেই হয়তো মানুষের মনে চরিত্রটার নামটা হুম, গেঁথে গেছে। হুম, কিন্তু আমি যদি আমার পুরো মানে এখনো তো জীবনের অনেকটা বাকি, হুম, মৃত্যুর পরে আমি চাই মানুষ দেবপর্ণা চক্রবর্তীকে মনে রাখুক হুম, মানুষ হিসাবে। হুম, আমি মানুষ হিসাবে কিছু কাজ করতে চাই হুম, যেখানে আহ, দেবপর্ণা কি সেটা মানুষ জানবে, হুম, শুধু কিছু ফিকটিশিয়াস ক্যারেক্টারকে মনে রাখবে না। হুম। আহ, অ্যাক্টর
দেবপর্ণাকে তুমি কত নম্বর দেবে? এটা খুব মুশকিল একটা দেবপর্ণাকে। আমি তো বলবো যে মানে আমি নাম্বার দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে। দিলে হয়তো আমি কিছুই দেবো না নিজেকে নাম্বার, কারণ অভিনয়টা এমন একটা জিনিস, মানে এখনো বড় বড় মানুষ তারাও বলছে আমরা শিখছি, প্রত্যেকদিন শিখছি, তো আমি কি, আমি নিজেকে অতটা উপরে উপরেই বা রাখবো কেন? বা আমি আবার চাই না যে আমি একেবারে নিজেকে কোনো কিছু মনেই করবো না। তাহলে আর মানে এটা দিনের পর দিন করছি কেন? ভালো কাজ করতে চাই, ভালো কাজ পেলে সেখানে নিজের 100% দিতে চাই, ওই প্রসেসটাই আমার কাছে সবকিছু। এবং সেখান থেকে যে ভালোবাসা পাচ্ছি বা ফেম পাচ্ছি, এটা তো মানে এটাই প্রফেশনের সাথে যুক্ত বলে পাচ্ছি, তো সেটাকে দিয়ে নিজের ক্যারিয়ারটাকে জাস্টিফাই করাটা আমার মনে হয় না উচিত। তোমার মধ্যে এমন যে দু তিনটে, ধরে নিলাম দুটো গুণ বা গুণ আছে যেটাকে তুমি চাইবে যে আরো বেশি হয়ে বেরিয়ে আসুক, এবং এমন একটি খারাপ গুণ যেটা তুমি চেষ্টা করবে আগামী দিনে ছেড়ে দেওয়ার? গুণ বলতে এটা এটা আমার মনে হয়, মানে আমি এটাকে পজিটিভলি নিই বলে এটা আমার কাছে গুণ। সেটা এখন রিয়েল ওয়ার্ল্ডে কতটা পজিটিভ হিসাবে আসবে আমি জানি না। সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা অন্য লেভেলের পেশেন্স আছে, এবং সেই পেশেন্সটা আমার ক্ষেত্রে অনেক সময় ভালোভাবেও কাজে এসছে, অনেক সময় খারাপ ভাবেও, ডিফারেন্ট পরিস্থিতি ডিফারেন্ট ভাবে কাজে এসছে। কিন্তু এই প্রফেশনের ক্ষেত্রে যদি বলি, পেশেন্সটা আমার খুব ভালোভাবে কাজে এসছে। আমি প্রথম দিনই জেনে গেছিলাম যে এখানে টিকে থাকতে হলে পেশেন্সটা দরকার। এটা একটা আমার গুণ। আর আরেকটা যেটা খারাপ গুণ, যেটা চাইছো যে সত্যি এটা আমার মধ্যে থেকে চলে যাক, তাহলে আমি আরেকটু বেটার হব, এই প্রসেস তো আমাদের মধ্যে সবসময় চলতে থাকে না? খারাপ গুণ যদি বলি, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা খারাপ গুণ সেটা হচ্ছে যে নিজেকে ওভার ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ করা ভালো বা নিজেকে বোঝা ভালো, নিজেকে যত বেশি বুঝবো তত হয়তো নিজেকে আপগ্রেড করতে পারবো, নিজের গ্রোথ ভালো হবে। কিন্তু কোথাও গিয়ে নিজেকে ওভার ক্রিটিসাইজ করলে যেটা ভালো হতে পারতো সেটা হয়তো সেই রাস্তায় না গিয়ে তার আগেই স্টপ হয়ে যায়। তো সেটা আমার মনে হয় বন্ধ করা উচিত আমার। তো এটার উপর কাজ কবে থেকে শুরু করছো, না অলরেডি শুরু করে দিয়েছো? কাজ তো যেরকম আসবে, মানে না ওই কাজ নয়, এই যে এই প্রসেসটার মধ্যে, এই প্রসেসটার কাজ আমি শুরু করে দিয়েছি। আচ্ছা, শুরু করে দিয়েছি। আমি কাউন্সেলিং করাচ্ছি, এবং আই হোপ আমি নিজেকে খুঁজে পাবো। এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হু ইজ দেবপর্ণা, তো সেটাকেই আমি খোঁজার চেষ্টা করছি এখন। আজ মানে এখন অনেকের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে সবাই একটু আধ্যাত্মিকবাদ দিকে যাচ্ছে, তো সেই রকম কোনো বিষয় এসছে আমাদের ইয়াং জেনারেশনে? এটা দেখছি একটা সময় পর তারা একটু বেশি পরিমাণে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে সাবমিশনটা খুব প্রয়োজন। তো আমরা এতটা একটা ফাস্ট লাইফস্টাইল আমাদের এখন, নিজেকে নিয়ে ভাবার বা একটু শুধুমাত্র সেই সোশ্যাল মিডিয়া ফোন থেকে দূরে থেকে একটু নিজের সাথে বসে থাকা, এটাই কেউ করে না। তো আমি খুব যে স্পিরিচুয়াল আমি বলবো না, বাট আমি ভগবানে বিশ্বাস করি। আমার ছোটবেলা থেকেই ভগবানে বিশ্বাস করি। আমি কালিমার সাথে আমার মনে হয় যে আমি খুব অ্যাটাচড। তো আমার যখন মনে হয় আমি একটু কালিমার সাথে গিয়ে কথা বলে নিই, সেটা আমি করি। আর যেহেতু আমি একটা কাউন্সেলিং প্রসেসের মধ্যে রয়েছি, তো সেক্ষেত্রে মেডিটেশন করাটা খুবই মানে উপকারী আমি বলবো। মেডিটেশন করে অনেক উপকার হয়েছে। তো এরকম, মানে আমি অত্যাধিক কিছুতেই বিশ্বাস করি না, বাট একটা বিশ্বাস রয়েছে আমার। আমি ডিপেন্ডেবল নই কিছুর উপরে, যদি ছোট কথায় বলি। ভালো মানুষ হওয়ার প্রসেস কি?
তোমার চোখে? ভালো মানুষ হওয়ার, হুম। ভালো মানুষ মানে এটা নিজেকে যদি আমি বলি আমি খুব ভালো মানুষ, হুম আমার ভালোটা অন্যের কাছে ভালো নাও হতে পারে। হুম সবার ভালোর সংজ্ঞা ডিফারেন্ট, আলাদা। সুতরাং এটা আর কি বিচার্য বিষয়। হুম তো যেহেতু সবাই সবার কাছে ভালো, মানে হুম সবাই নিজের কাছে ভালো, মানে কেউ তো আমি বলবো না যে আমি খুব খারাপ মানুষ, এটা কেউ বলে না। হুম। হুম কিন্তু ভালো মানুষ হওয়ার একটা, যেটা আমি বলবো যে এটা থাকা উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা হচ্ছে কাইন্ডনেস। হুম কাইন্ডনেস এবং আম, নিজের জীবনে পিস খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, হুম। যেটা খুব হারিয়ে যাচ্ছে আমার মনে হয়। যেহেতু তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডে আছো, আলটিমেট তো নিজেকে সেল করতে হবে, তবেই তোমার তোমার বিজ্ঞাপন তোমাকেই করতে হবে, তোমার দেন তোমার ভ্যালু বাড়বে, ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। তো তুমি কি নিজেকে সেল করতে শিখে গেছো? না, মানে সেল করতে শিখে গেছি বলতে, মানে আমার কাছে অভিনয় করার জন্য আহ, আমি জানি যে আমার কাজ দেখে মানুষ কাজে নেবে। কিন্তু এখন যে এই যে তুমি বললে যে নিজেকে সেল করার হুম বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়ে গেছে, তো হুম তার মধ্যে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে নিজেকে সেল করাটা খুব ইম্পর্টেন্ট হুম হয়ে দাঁড়িয়েছে। হুম সেখানে আমি কোথাও ল্যাক করি বলবো না, আম, সেটা কোথাও গিয়ে আমার ওয়েভলেন্থের সাথে ম্যাচ করে না। হুম আমি হয়তো খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি, আমি হয়তো একটা ছবি পোস্ট করতে পারি, হুম কিন্তু এখনকার সেল করার যে সংজ্ঞাটা, হুম যে প্রত্যেকদিন ডিফারেন্ট ডিফারেন্ট ফটোশুট হুম করা, বা কোথাও গিয়ে নিজের পার্সোনাল লাইফটাকে লোকের সামনে পুরো তুলে ধরা, হুম সাধারণ মানুষের সামনে, সেটা আমি কখনোই করতে চাই না। হুম কারণ অভিনয় করার জন্য আই ডোন্ট থিঙ্ক এগুলোর প্রয়োজন আছে। হুম যদি কেউ সত্যি অভিনেতা বা অভিনেত্রীকে নিজের কাজের জন্য খোঁজে, তারা হুম এগুলো দেখে খুঁজবে বলে আমার মনে হয় না, হুম। মানে উচিত নয়। অ্যাটলিস্ট এখন তো তাই হচ্ছে, আমি দেখছি চারপাশে। এনিওয়ে, আমার লাস্ট একদম আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আসলে প্রচন্ড গরম, তুমি হ্যাঁ তুমি ঘামছো। ভীষণ হাঁটিয়েছো আমাকে আজকে। ঠিক আছে, তো একটা লাস্ট একটা কথা আমার জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে কি, পাস্টকে কি কখনো ভোলা যায়, মানে মুছে ফেলা যায়? পাস্ট মুছে ফেলা যায় না, পাস্ট ভোলা যায় না, ভোলা উচিত নয়। হুম কিন্তু পাস্টে কি হয়ে গেছে সেটা নিয়ে রিগ্রেট করা উচিত নয়। হুম তুমি যত তাড়াতাড়ি পাস্টকে অ্যাকসেপ্ট করবে, হুম। তত তাড়াতাড়ি তুমি আরো এগিয়ে যাবে সামনে। আজকে আমরা এই আলোচনার একদম শেষ পর্বে শেষ শেষ প্রশ্নটা আমি জিজ্ঞাসা করে ফেলেছি আর কি। হুম তো এরপর হচ্ছে কি, আজকে আমরা অনেক কিছু নতুন নতুন ট্রাই করলাম, মানে আমরা গাড়িতে যেতে যেতে কথা বললাম, একটা ক্যাফেতে বসে কথা বললাম, রাস্তায় কথা বললাম, তাদের সাউন্ডে হয়তো প্রবলেম আসতে পারে, কিন্তু আমরা নতুন একটা ট্রাই করলাম, সেটা হ্যাঁ তোমার সঙ্গে। হুম তো এই রোদে তোমাকে কষ্টও দিলাম। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক তো ইউ। আমার তো ছোটবেলা থেকে একটা জিনিস অপছন্দ, সেটা হচ্ছে হাঁটা। হ্যাঁ, আমাকে তুমি এক্সারসাইজ করো, ডান্স করো, সব মেনে নেবো, আমি হাঁটতে পারি না। না, আমার মাথায় ওটা ছিল যে তুমি তুমি ডান্স করতে। এমন হেলথ নিয়ে কথা বললে হ্যাঁ যে আমরা কিলোমিটার হেঁটে হ্যাঁ, নিলাম। আমরা হিসেব করে দেখলাম যে 3 কিলোমিটার কাছাকাছি বাহ, আমরা হেঁটেছি। তো আচ্ছা। এটা আজকে আর তোমাকে এক্সারসাইজ করতে হবে না। হ্যাঁ, আর এবার বলো, আজকের কথা বলে, আজকে আলোচনা করে তোমার কেমন লাগলো? আমরা অফিসের সামনে একদম প্রায় চলে এসেছি। ভালো লাগলো। তোমার সাথে আমি আগেও ইন্টারভিউ করেছি, তোমার প্রশ্নগুলো একটু অন্যরকম হয়, ওই গতে ধরা প্রশ্ন হয় না, তার জন্য থ্যাংক ইউ। আর সবসময় তো নিজের কথা বলা হয় না, হুম তো এই পডকাস্ট এমন একটা মাধ্যম যেখানে অনেক কথা উঠে আসে, হুম আম, এবং একটা বলার জায়গা পাওয়া যায়। হুম। সো তার জন্য থ্যাংক ইউ, তোমাদেরকে, মগজমারিকে থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমাদের অফিসে চলে এলাম, অফিসে ও চলো। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, দিদিকে আগে দাও। আর এবার পারছি না। এবার হচ্ছে মগজমারিকে একটা উইশ করে দাও, যে তোমার মানে মগজমারি তোমার ইন্টারভিউটা লোকে যাতে দেখে মগজমারি ইউটিউব চ্যানেলে। মগজমারির সব দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক অভিনন্দন,
কেন অভিনন্দন জানাচ্ছি? বিকজ তোমাদেরকে দেখতে হবে আমার এই ইন্টারভিউটা। ইটস আ ইউনিক ইন্টারভিউ। আমার নিজের মজা লেগেছে এই ইন্টারভিউটা মানে দিয়ে আর কি। আশা করি তোমাদের দেখেও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ওয়াচিং মগজমারি। কাট। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে হলে, শুনতে হলে চোখ রাখতে হবে মগজমারি ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, মগজমারির হাতকে শক্ত করে ধরে রেখেছে ভূতের রাজা দিল বর এবং মণিমহেশ হসপিটাল। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।